সুপ্রিয় পাঠক, পাঠ করছি জীবন বদলে দেওয়ার জাপানি পদ্ধতি কাইজেন। লিখেছেন সারা হার্ভে, অনুবাদে শেহজাদ আমান। আমাদের সঙ্গেই থাকুন। এর অভ্যাস তার ছাড়া কঠিন হতে পারে। আমাদের অভ্যাসগত আচরণ কিভাবে বদলাতে পারে সেটা বোঝার দিকে এক ধাপ এগোনোর মানে হলো কেমন করে আমরা অভ্যাসগত আচরণকে লাভ করি সেই ব্যাপারটা বোঝা। এই সম্পর্কে গার্ডেনার বলেন, সারিবদ্ধ কাজের উপস্থিতিতে পুনরাবৃত্তিমূলক বা প্রাপ্তিসূচক পারফরমেন্সের মাধ্যমে আমরা অভ্যাস আয়ত্ত করি। যেমন, আমরা যদি চাপের পরিস্থিতিতে আঙুলের নখ কামড়াই, তবে ভবিষ্যতে চাপে পড়লে চাপ কমাতে সেই অভ্যাস আমাদের কাজে আসে। আর এভাবেই আমরা চাপ ও নখ কামড়ানোর ভেতর একটি সম্পর্ক খুঁজে পাই। যখনই আমরা চাপের ঘটনায় নখ কামড়াই, তখনই এই সম্পর্ক জোরদার হয়। এর পেছনে যৌক্তিক কারণ থাকুক বা না থাকুক। তাই অভ্যাসকে মোকাবেলার চেষ্টায় আমাদের খুঁজে বের করতে হবে অনাকাঙ্ক্ষিত অভ্যাসের পেছনে থাকা তাড়নাকে। যেমন, কাজের চাপ থেকে মুক্তি পেতে আমরা শপিংয়ে যেতে চাই, আর তাই কিছু অভ্যাসের পেছনে থাকা তাড়নার ব্যাপারে আমাদের সাবধান হতে হবে। আর অভ্যাস থেকে পাওয়া ফলাফল এবং সেটা কিভাবে আমাদের আবারও অভ্যাসকে পুনরাবৃত্তির দিকে ধাবিত করে সেই ব্যাপারেও হতে হবে সচেতন। গার্ডেনার মনে করেন, অভ্যাসগত প্রাপ্তিগুলো আমাদের ভালো বোধ করায়। সেই কারণে পরে আমাদের অভ্যাসগুলো বদলানো আরো কঠিন হয়ে যায়। যেমন, সিগারেট খেয়ে কারো যদি চাপ থেকে মুক্তি পাওয়ার অনুভূতি বা সতেজ লাগার অনুভূতি হয়, তখন তার মধ্যে থেকে সিগারেটকে ছেড়ে দেওয়ার তাড়না ভেতর থেকে সৃষ্টি করা মুশকিল। তাই তথাকথিত ভালো অভ্যাস আমাদের জন্য সত্যিকার অর্থে প্রাপ্তি নয়। অনেক সময়ই গার্ডেনার যোগ করেন, ভালো অভ্যাস থেকে আমরা অনেক সময় সেগুলো প্রাপ্তি পাই না যা খারাপ অভ্যাস থেকে পাই। মোটিভেশনাল পদ্ধতিটাই আসলে ঝামেলাপূর্ণ। একই সময়ে আমাদের ভেতরে অনেক চাহিদা ও প্রয়োজন উপস্থিত থাকে যা আমাদেরকে একভাবে না করে একই সময়ে আমাদের ভেতরে অনেক চাহিদা ও প্রয়োজন উপস্থিত থাকে যা আমাদেরকে একভাবে না হয় আরেকভাবে সেগুলো অর্জনের দিকে ধাবিত করে। অনেক সময় আমরা ভালো কিছু করতে চাইলেও আমাদের সামনে সেটার অনেক প্রতিযোগী হাজির হয়ে যায়। যেমন, আমরা আসলে সিগারেট খাওয়ার স্বল্পমেয়াদী প্রাপ্তির আশায় সিগারেট ছেড়ে দেওয়ার দীর্ঘমেয়াদী প্রাপ্তির দিকে ঝুঁকতে চায় না। তাই এরকম অভ্যাস বদলানো আরো কঠিন হয়ে যায়। আবেগ ও অভ্যাস পরিবর্তন। অনেকেরই এমন বন্ধু বান্ধব আছে যারা বিরতিহীনভাবে এক লক্ষ্য অর্জন থেকে আরেক লক্ষ্য অর্জন করে যায়। অন্তত তাদের বন্ধুরা তাদের ব্যাপারে এমনই মনে করে। হঠাৎ করে তারা সিদ্ধান্ত নেয় আর সিগারেট না ছোঁয়ার। অর্থাৎ কোনো প্রশিক্ষণ ছাড়াই তারা দৌড় প্রতিযোগিতায় জেতার ঘোষণা দেয়। এমন কিছু ব্যক্তিগত বৈশিষ্ট্য আছে যার মাধ্যমে নাটকীয়ভাবে পরিবর্তন আনা বা লক্ষ্য অর্জন করা যায়, তবে এটা ব্যতিক্রম। কিন্তু পরিবর্তন আনতে যদি আপনার কষ্ট করতে হয় অথবা পরিবর্তন আনার 2 সপ্তাহের মধ্যেই আপনার তা ছেড়ে দিতে মন চায়, তাহলে আপনি একা নন। ব্যাপার হলো, আপনার মস্তিষ্কের ডিজাইনই করা হয়েছে এভাবে। পরিবর্তন একটা আবেগিক বিষয়, আর যদি আপনি জানেন পরিবর্তন আপনার কাজে আসবেই, তারপরও অভ্যাসের যে কমফোর্ট জোনে আপনি বসবাস করেন সেখান থেকে বের হতে ভয় পান। এটাই মানবিক ব্যাপার। এটা হয়ে থাকে আপনি যদি স্বল্পকালীনভাবে হলো সেই অভ্যাস থেকে কিছু সুবিধা পান। সাম্প্রতিক মনোবৈজ্ঞানিক গবেষণা থেকে দেখা গেছে, যেসব মানুষদের নিজেদের কাজকর্মের উপর নিয়ন্ত্রণ আছে এবং যারা বাজে অভ্যাসের দিকে ধাবিত হওয়ার ইচ্ছাকে দমাতে পারে, তাদের এই সফলতার পেছনে শক্তিশালী ইচ্ছাশক্তিটাই মুখ্য না, বরং এর পেছনে কাজ করে নতুন অভ্যাস করে নতুন লক্ষ্যের দিকে এগিয়ে যাওয়ার তাড়না। আসার কথা হচ্ছে, যে কেউই এটা করতে নিজেকে প্রশিক্ষিত করতে পারে, আর সেটা করার জন্য পারফেক্ট ফ্রেমওয়ার্ক দিতে পারে এই কাইজান, যা নিয়ে আমরা কথা বলছি। পরিবর্তনে কত সময় লাগে? অনেক প্রতিবেদনে দেখা যায় এক অভ্যাস থেকে আরেক অভ্যাসে যেতে মাত্র 21 দিন সময় লাগে। ইউসিএল এর মনোবিজ্ঞানীদের একটি গবেষণায় দেখা গেছে যে এই সংখ্যা একেবারেই কাল্পনিক। বরং এক অভ্যাস থেকে আরেক অভ্যাসের দিকে স্বয়ংক্রিয়ভাবে ধাবিত হতে মানুষের সময় লাগে 18 থেকে 254 দিন। এই সময় ভিন্ন ভিন্ন হয় কোনো ব্যক্তি বা তার অভ্যাসের ধরনের উপর নির্ভর করে, তবে এগুলো কেবলই পরিসংখ্যান। আপনি যদি দীর্ঘমেয়াদীভাবে নিজের অভ্যাস বদলাতে চান, তাহলে নতুন অভ্যাস অর্জিত হয় আপনার অভ্যাসকে ধারণ করার পরিস্থিতি বা সত্যিকার প্রচেষ্টার সম্পর্ককে একটু একটু করে শক্তিশালী করার মাধ্যমে। যতই আপনি নির্দিষ্ট পরিস্থিতিতে কোনো অভ্যাসের পুনরাবৃত্তি করেন, তত বেশি আপনি একে স্বয়ংক্রিয় পর্যায়ে নিয়ে আসতে পারবেন। বেন গার্ডেনার বিশ্বাস করেন, কিছু পরিস্থিতিতে অভ্যাসে রাতারাতি পরিবর্তন কাজ করতে পারে, কিন্তু এই দ্রুত পরিবর্তনের ক্ষেত্রে একটা বিপদ আশঙ্কা রয়েছে।
তা হলো সময়ের সাথে সাথে এটি টেকসই হয়ে থাকার সম্ভাবনা কম। অভ্যাস পরিবর্তনের একটি পরিত্যক্ত চেষ্টাকে আমরা ব্যর্থ ধরতে পারি, আর ব্যর্থতা আমাদেরকে আবারও চেষ্টা করা থেকে বিরত রাখে। যেহেতু কাইজেন পদ্ধতি আপনাকে অল্প অল্প করে অভ্যাস পরিবর্তনে উৎসাহিত করে আর সবকিছু ঠিকঠাকভাবে না হলে নিজেকে শান্ত থাকার পরামর্শ দেয়, তাই ব্যর্থ মনে করার সম্ভাবনাও এখানে অনেক কম। নেতিবাচক পক্ষপাতিত্বের উপর কিছু কথা। আপনার মস্তিষ্কে এমন একটা জিনিস আছে যাকে মনোবিজ্ঞানীরা নাম দিয়েছেন নেতিবাচক পক্ষপাতিত্ব। এই জিনিসের জন্ম বিবর্তনের প্রাথমিক পর্যায়ে, যখন মানুষের টিকে থাকার সম্ভাবনা অনেকাংশে নির্ভর করত বিপদের ব্যাপারে আগে থেকে অনুমান করার ক্ষমতার ওপর। তাই ইতিবাচক ব্যাপারের চেয়ে নেতিবাচক জিনিসের প্রতি আমরা বেশি সচেতন থাকতাম। জীবনের নেতিবাচক অভিজ্ঞতার প্রতি মস্তিষ্কের অ্যামিগডালা বেশি পরিমাণে সাড়া দেয়, আর তাই এইসবের প্রতি আমরা দিনে দিনে বেশি স্পর্শকাতর হয়ে পড়ি। এর মানে আমরা ঝুঁকিকে বেশি গুরুত্ব দেই এবং প্রাপ্তি ও সুযোগকে দেই কম গুরুত্ব। যখন আমরা গুহাবাসী জীবনযাপন করতাম তখন সিংহের পালের আক্রমণের সম্ভাবনা ছিল আমাদের প্রতি, তখন এই প্রবণতা ভালো কাজ করত। কিন্তু তা যদি আমাদের সৃষ্টিশীলতায় জট পাকিয়ে ফেলে আর গড়িমসি ও অচল অবস্থা নিয়ে আসে, তাহলে তা কাজের কিছু না। বর্তমান অবস্থান অনেকের কাছে আকর্ষণীয় জিনিস মনে হয়, তাই নতুন কিছুর দিকে ধাবিত হওয়া বা বর্তমান অভ্যাস পরিবর্তনকে অনেকের কাছে ভীতিকর মনে হয়। যে সকল মানুষ তাদের রুটিন কাজে সহজেই পরিবর্তন আনতে পারে, তারাই এই ভয়ের অনুভূতিকে রোমাঞ্চে পরিণত করতে পারে। আমার মনে হয় এমন পরিস্থিতি আপনার জীবনেও এসেছে, যখন আপনি পরিবর্তনকে রোমাঞ্চকর মনে করেন এবং সহজে তা অর্জন করেন। কিন্তু বেশিরভাগ সময় পরিবর্তনের চিন্তা আমাদের নেতিবাচক চিন্তাকে আচ্ছন্ন করে ফেলে। আমরা সেই সেফ জোনেই থাকতে চাই যেখানে ঝুঁকি কম আর সাফল্য লাভের অনিশ্চয়তা আছে, এমন কিছুর দিকে ঝুঁকতে চায় না। ভেতরে অবস্থানকারী সমালোচক। নেতিবাচকতার প্রতি আমাদের পক্ষপাতিত্বকে মাঝে মাঝেই ভেতরের সমালোচক বলে অভিহিত করা হয়। এই ভেতরের সমালোচক আমাদের নতুন কোনো কিছু শুরু করতে বা পুরানো অভ্যাস ত্যাগ করতে সবসময় ভয়ের মধ্যে রাখে। আমরা ভাবি পাছে লোকে কিছু বলে। অ্যাথলেটদের সামাজিক যোগাযোগ মাধ্যম স্ট্রাইভার এক গবেষণা থেকে দেখা গেছে, বেশিরভাগ লোক তাদের নিউ ইয়ার্স রেজুলেশন থেকে সরে আসে 12 জানুয়ারির মধ্যেই। এই কারণেই লোকের লক্ষ্যের প্রতি লেগে থাকার অক্ষমতার উপর ভিত্তি করে বড় বড় শিল্প গড়ে ওঠে। এই কারণেই দেখা যায় একবার ব্যবসা জমিয়ে ফেললে মান ভালো রাখার লক্ষ্য থেকে সরে আসে তারা। তাই পণ্যের মান ভালো রাখার জন্য তাদের যে কিছু নীতি পরিবর্তন করা দরকার, সময়ের সাথে সাথে তাল মিলিয়ে তা তারা বোঝে না। কেমন করে ভেতরের সমালোচককে চুপ করিয়ে দেওয়া যায়? সাবধানে কোনো কিছু চিন্তা করা, আমাদের অনুভূতি ও পরিবেশের মধ্যে যোগসূত্র স্থাপন করা এবং দুনিয়ার বুকে নতুনভাবে নিজেকে প্রকাশ করার দারুণ উপায় হচ্ছে সুচিন্তিতভাবে কৌশল নির্ধারণ করা। এই সব কৌশল নিয়ে বইয়ের পরের দিকে আমরা আলোচনা করব, যা কিনা আপনাদের নেতিবাচক অনুভূতিকে স্তমিত করতে পারে। সান্তা মনিকার UCLA মেডিকেল সেন্টারের বিহেভিয়ার সায়েন্সের পরিচালক রবার্ট মাউরারের মতো অন্যান্য মনোবিদরা ভেতরের সমালোচককে থামতে সুচিন্তিত কৌশলের পাশাপাশি কাইজেনকে ব্যবহারে উৎসাহিত করেছেন। এর কারণ হচ্ছে কাইজেনের পরিবর্তন প্রণালী এত অল্প যে এতে করে অভ্যাস বদলের প্রতি আপনার শরীর ও মনের প্রতিক্রিয়া আসে না বললেই চলে। তিনি লিখেছেন, যদি আমাদের মস্তিষ্কের অ্যামিগডালা অ্যালার্ম সিস্টেমের মতো হয়ে থাকে, তাহলে ছোট ছোট ধাপ হবে বিড়ালের পায়ের মতো। নীরবে ধীরে আলতোভাবে সেগুলোকে আপনি পাশ কাটিয়ে যাবেন, বিড়ালের মতোই নিঃশব্দে। ছোট ছোট ধাপের পরিবর্তনের সৌন্দর্য হচ্ছে পরিবর্তনের সাথে লড়া এবং এর থেকে পালায়নের কিংবা ভেতরের সমালোচক জেগে ওঠার আগেই এটা নতুন এক নিউরাল পথ সৃষ্টি করে। বাস্তবে কাইজেনের চর্চা। কাইজেনের পেছনে থাকা ধারণা ও পদ্ধতির ব্যাপারে আমরা আলোচনা করেছি। আমরা শিখেছি কিভাবে একে ব্যবহার করে পুরানো অভ্যাস ত্যাগ করে নতুন অভ্যাসের দিকে ধাবিত করার মতো করে মস্তিষ্ককে নতুনভাবে সজ্জিত করা যায়। এখন আসুন মনোযোগ দেই কাইজেনের বাস্তবিক চর্চা এবং সেই ক্ষেত্রগুলোর দিকে যেখানে কাইজেন এক রূপান্তরকারী সত্তা হতে পারে। কিভাবে নিজের রুটিনে কাইজেনকে যোগ করে জীবনে পরিবর্তন আনা যায়, সেই ব্যাপারে আলোকপাত করব পরের অধ্যায়গুলোতে। কিভাবে শুরু করবেন? কোনো একটা সমস্যা বা সমস্যার অস্তিত্বকে স্বীকার করে নিয়ে কাইজেনের শুরু হয়।
মাসাকি ইমাই। কাইজানের সৌন্দর্য হচ্ছে একবার আপনি পদ্ধতিটি আয়ত্ত করে নিলে জীবনের সব জায়গাতেই তা কাজে লাগাতে পারবেন। পরিবর্তনের জন্য নমনীয় এক ব্যক্তিগত মাধ্যম এটি, যাতে সবাই এই ক্ষেত্রে পরিবর্তনের নিজস্ব অভিজ্ঞতা লাভ করতে পারে। এই ব্যাপারে আপনাদের সাহায্য করতে জীবনের সবচেয়ে গুরুত্বপূর্ণ কিছু ক্ষেত্র ও লোকে যেসব অভ্যাসকে পরিবর্তন করতে চায় সেই ব্যাপারে বেশ কটি অধ্যায়ে আলোকপাত করছি। এই সকল অধ্যায়ে আমি অন্যান্য জনপ্রিয় জাপানি মতবাদকেও তুলে ধরেছি, যা আপনার অভ্যাস পরিবর্তনে বা জীবন নিয়ে আপনার চিন্তার ধরন পরিবর্তনে ব্যবহার করা যায়। বইয়ে আপনার কাইজান চর্চা শুরু করার জন্য ক্ষুদ্র ক্ষুদ্র ধাপে পরিবর্তনের জন্য অনেক পরামর্শ ও চর্চার উল্লেখ করা হয়েছে। এখানে বেছে নেওয়া আলোচ্য বিষয়গুলো মোটেই ক্লান্তি উদ্রেককারী নয়। তাই জীবনের সেসব ক্ষেত্রে কাইজানকে নিঃসংকোচে কাজে লাগান যেখানে আপনি রূপান্তর দেখতে চান। যদি লক্ষ্য অর্জনে আপনাকে সংগ্রাম করতে হয় তাহলে সরাসরি প্রতিবন্ধকতা নামক অধ্যায়টিতে চলে যান। সেটি আপনাকে কাইজেন চর্চায় ফিরিয়ে আনার সহায়তা করার জন্য প্রয়োজনীয় পরামর্শ দেবে। কাইজানে এত ক্ষুদ্র আকারে পরিবর্তনকে অর্জন করা হয় যে পরিবর্তনের চেষ্টা আপনি চাইলেও ছাড়তে পারবেন না। এই পরিবর্তন প্রকৃতির অর্থ হলো এর কোনো নির্দিষ্ট সমাপ্তি রেখা নেই, আর নতুন চ্যালেঞ্জ খুঁজে নিতে আপনি সবসময় অনুপ্রাণিত হন। কিন্তু জীবনে অনেক রদবদল আসে, যার কারণে কখনো কখনো অভ্যাস ধরে রাখা কঠিন হয়ে যায়। তাই ঠান্ডা মাথার অধিকারী হন এবং পরিবর্তনের জন্য পরিকল্পিতভাবে কাজ করুন। পদ্ধতি: এখনই সময় পদ্ধতিটাকে সামনে আনার এবং একটি পরিকল্পনা বানানোর। কাইজানের গুরুত্ব দেয় সবকিছু ক্ষুদ্রাকারে করা ও দ্রুত কোনো কিছু অর্জনের বদলে চলমান প্রক্রিয়ার ওপর। কাইজান গুরুত্ব দেয় সবকিছু ক্ষুদ্রাকারে করা ও দ্রুত কোনো কিছু অর্জনের বদলে চলমান প্রক্রিয়ার ওপর। এই পদ্ধতি আপনাকে শিখাবে কিভাবে বর্তমান অভ্যাসগুলোকে প্রশ্ন করা যায়, এর পাশাপাশি দীর্ঘমেয়াদী লক্ষ্যের কথা ভাবা ও ছোট ছোট উন্নতি সাধন করার মাধ্যমে লক্ষ্য অর্জনের পথও দেখায়। এই প্রক্রিয়ায় পরিবর্তনের লক্ষ্যে আপনার মানসিকতা ও আচরণকেও আপনি সামনে আনতে পারবেন। এতে সবচেয়ে গুরুত্বপূর্ণ সুবিধা হলো ছোট ছোট পরিবর্তন আপনাকে কাজ ছেড়ে পালিয়ে বাঁচার মনোভাব তৈরি করবে না এবং দৈনন্দিন রুটিনের উপরও এর তেমন কোনো প্রভাব পড়বে না। প্রতিটি মানুষই ভিন্ন ভিন্ন অগ্রাধিকার ও রূপান্তরের ইচ্ছা রয়েছে। প্রতিটি মানুষেরই ভিন্ন ভিন্ন অগ্রাধিকার ও রূপান্তরের ইচ্ছা রয়েছে। এই পদ্ধতি তাই সবার ক্ষেত্রে একই রকম না। কাইজান চর্চাকারীরা ভিন্ন ভিন্ন পন্থায় কাজ করে আর কেউই একই রকমভাবে লক্ষ্য অর্জন করতে চায় না। কিন্তু আপনার চিন্তাকে সক্রিয় করতে ও এই সব সুচিন্তিত উত্তর পেতে কিছু নির্দিষ্ট প্রশ্ন নিয়ে আমরা যাত্রা শুরু করতে পারি। রসদ: আসুন প্রথমে আপনার জীবনে একটি জিনিস নিয়ে আলোচনা শুরু করি। এই জন্য করতে হবে আপনার অভ্যাসের একটি বস্তুনিষ্ঠ মূল্যায়ন এবং লক্ষ্য ও চ্যালেঞ্জগুলো গড়ে তোলার জন্য এর সাথে সংশ্লিষ্ট পরিবেশের বিশ্লেষণ। এটাকে অনেক কঠিন ও সাহসী কাজ বলে মনে হতে পারে, তাই আসুন কাইজান পদ্ধতিকে গ্রহণ করে একে ছোট ছোট ধাপে ভাগ করি। একটা কাগজ নিয়ে একে কয়েক ভাগে ভাগ করি। তা করা যেতে পারে কলাম বা স্পাইডার ডায়াগ্রাম আকারে। যেটা আপনার কাছে সুন্দর লাগে সেভাবেই করবেন। কেউ দেখছে না আপনি কি করছেন, তাই নিজের কাছে যেটা সঠিক মনে হয় তাই করুন। একবারে জীবনের সবগুলো অংশকে নিয়ে কাজ করা আসলেই ভীতিকর কাজ। তাই একবারে মনোযোগ দেওয়ার জন্য একটা বা দুটা বিষয় বেছে নিন। প্রত্যেক মানুষেরই নিজেদের অগ্রাধিকার আছে, তাই আপনার করণীয় কাজের তালিকায় যে কোনো কিছুই রাখতে পারেন। তবে এটা নিয়ে কাজ করবেন, তবে কি নিয়ে কাজ করবেন সেই ব্যাপারে কিছু ধারণা দেওয়া হয়েছে এখানে। শরীর স্বাস্থ্য, মানসিক স্বাস্থ্য, খাদ্য, শরীরচর্চা বা ঘুমের অভ্যাসের সাথে আপনার সম্পর্কটা কেমন, কোন কোন বিষয়ে আপনি খুশি আর কোন কোন বিষয়ের উন্নতির দরকার আছে বলে মনে করছেন। কর্মজীবন বা ক্যারিয়ার: চাকরিতে আপনি কি সুখী? আপনি কি কাজ খুঁজছেন নাকি ক্যারিয়ারে একটা পরিবর্তনকে? কর্মজীবনে নিজেকে কি সম্পূর্ণ মনে করছেন? সহকর্মীদের সাথে আপনার সম্পর্ক কেমন? এখানে যে একটি গুরুত্বপূর্ণ জিনিস তুলে ধরা দরকার সেটি হলো কর্মজীবন ও ব্যক্তিগত জীবনের ভারসাম্য। যদি আপনি কোনো শিক্ষাগত ডিগ্রি অর্জন করতে কাজ করেন তাহলে যেভাবে পড়াশোনা করছেন তাতে কি আপনি সন্তুষ্ট? আপনি কি সময়ের সর্বোচ্চ সদ্ব্যবহার করতে পারছেন? অথবা এখন কি বিরক্তিকর একটি চাকরিতে আছেন এবং ভাবছেন আবার পড়ালেখায় ফিরে যাওয়ার কথা? টাকা পয়সা ও আপনার বর্তমান আর্থিক অবস্থানকে সততার সঙ্গে বিশ্লেষণ করুন। আপনি কি ঋণের বোঝা থেকে পুরোপুরি মুক্তি পেতে চান?
অথবা নিজের জন্য কিছু অর্থ জমা রাখতে চান? আপনার কি অতিরিক্ত খরচা করার অভ্যাস আছে, নাকি নিজের খরচের হাতের উপর রয়েছে নিয়ন্ত্রণ? বাড়ি, আপনার আশেপাশের পরিবেশ ও লোকদের ব্যাপারে আপনি কি রকম বোধ করেন? আপনি কি এটা নিয়ে সুখী, নাকি এতে কিছু বদলানোর চেষ্টা করবেন? সম্পর্ক, আপনার সঙ্গী, বন্ধু বান্ধব বা পরিবারের সদস্যদের নিয়ে আপনার অনুভূতি কি রকম? কি ধরনের সম্পর্ক আপনাকে গতিশীল করে? কোনো সম্পর্ক কি আপনাকে পিছিয়ে দিচ্ছে? কোনোটা থেকে উন্নতি আনতে চান? নতুন চ্যালেঞ্জ সমূহ, সামনে কি কি নতুন চ্যালেঞ্জ নিয়ে আসতে চান? আপনি কি সবসময় কোনো একটি ভাষা শিখতে, বাদ্যযন্ত্র বাজাতে বা নতুন কোনো রান্না বা খেলা শিখতে ও এতে দক্ষ হতে চেয়েছেন? নতুন ইতিবাচক কিছু লক্ষ্যের ব্যাপারে কি ভাবতে চান, যা আপনাকে সামনের দিকে যাবার জন্য কাজে আসবে? নতুন ইতিবাচক কিছু লক্ষ্যের ব্যাপারে কি ভাবতে চান, যা আপনাকে সামনে নিয়ে যাওয়ার জন্য কাজে আসবে? অনেক কিছুই আপনি করতে পারেন, তবে প্রথমেই একটা বা দুটা নিয়ে কাজ শুরু করুন। অন্যগুলো নিয়ে পরে কাজ করারও সুযোগ পাবেন। কিছু বিষয় নিয়ে কাজ করার চিন্তা আপনার মাথায় চটজলদি এসে যেতে পারে। আপনি কোনো একটা ডায়েট করতে হয়তো সংগ্রাম করছেন, বা কোনো চাকরিতে হয়তো স্থবির হয়ে আটকা পড়েছেন, কিন্তু অন্য একটা খোঁজার মতো শক্তি পাচ্ছেন না। যদিও বড় জিনিসগুলোই আপনার অগ্রাধিকারের তালিকায় সামনে আসবে, তবে সেগুলো ছোট ছোট করে সমাধান করলে বিশাল কোনো কাজের চাপ আপনাকে আর আড়ষ্ট করে রাখবে না। নিজের জীবনে যেসব ক্ষেত্রে পরিবর্তন আনতে চান, এগুলো নিয়ে ভাবার পাশাপাশি সম্ভাব্য নতুন চ্যালেঞ্জগুলো নিয়েও ভাবুন। যেসব বিষয়ে আপনি অসুখী, সেই সব চিহ্নিত করার পাশাপাশি নতুন রোমাঞ্চকর সম্ভাবনা নিয়েও ভাবুন। আপনার সরঞ্জাম আরও চমৎকার হবে যদি আপনি পুরাতন অভ্যাস পরিবর্তনের ইচ্ছার সাথে নতুন ও ইতিবাচক কাজগুলোরও একটি তালিকা করেন, যা আপনি পরিবর্তন করতে চান। প্রথমে আপনার ভেতরে থেকে যাওয়া অভ্যাসগুলোর উপর নজর দিন। এখন নিজের পরিবর্তনের বিষয়াবলী ও নিজেকে প্রশ্ন করে দেখার দিকে মনোযোগ দিন। এক টুকরা কাগজ নিয়ে নিজেকে প্রশ্ন করুন। প্রতিটি ক্ষেত্রে প্রশ্ন করায় সততার পরিচয় দিতে হবে অত্যন্ত শক্তভাবে। এখানে কিছু নমুনা প্রশ্ন দেওয়া হলো। এক্ষেত্রে আমি কিভাবে সফল হব? কেমন করে আমি আরো ভালো করব? আর কি করলে অকার্যকর হব? যদি আরো উন্নত কোনো পরিস্থিতি পেতাম, তাহলে সবকিছু কেমন হতো? উন্নত পরিস্থিতিতে যেতে কি কি ক্ষুদ্র ধাপ আমি গ্রহণ করতে পারি? দীর্ঘমেয়াদে আমার সফলতা কেমন হতে পারে? এইসব প্রশ্নের উত্তর একটু সময় নিয়ে দিতে হবে। হতে পারে আপনি নতুন একটি ক্ষেত্র বেছে নিলেন, তাই এক সপ্তাহের ভেতর আপনার উত্তরগুলো তৈরি করুন। আপনার অবচেতন মন কিন্তু প্রশ্ন নিয়ে কাজ করাকে পছন্দ করে। দেখবেন হুট করে এমনকি অন্য কাজে ব্যস্ত থাকার সময়ও এক বা একাধিক উত্তর আপনার মাথায় খেলে গেছে। এরকম কিছু সমাধানিক চিন্তার উদাহরণ দেওয়া হলো। বাড়ি, কারোর সাথে কি বাড়ি শেয়ার করে থাকছেন? কেমন করে আপনি এখানে সফল? আমার পছন্দ মতো হাউসমেট পেয়েছি, তারা বেশ সমঝদার ও একসাথে থাকতে জানে। কেমন করে আমি আরো ভালো করতে পারি? আমার রুম নোংরা করতে দেওয়ার বদলে আমার সমস্যার কথা মন খুলে তাদের জানাতে পারতাম। যদি আরো ভালো পরিস্থিতি আমার থাকতো, তাহলে সবকিছু কেমন হতো? বাড়িতে চাপহীন পরিবেশে থাকতেই আমি ভালোবাসি। আরো উন্নত পরিস্থিতির দিকে যেতে কী ধরনের ছোট ছোট ধাপ আমি নিতে পারি? আমি কেমন বোধ করছি এটা নিয়ে হাউসমেটদের একজনের সাথে কথা বলতে পারি। দীর্ঘমেয়াদী সফলতা কেমন হবে? আরো বেশি সুষম জীবন পরিস্থিতি এতে থাকবে। বর্তমান অভ্যাসগুলো পর্যবেক্ষণ করতে সময় ব্যয় করাটা অর্থবহ একটা কাজ। যেমন খাদ্যাভ্যাস বা শরীরচর্চার জন্য একটি ডায়েরি মেনটেন করা, এবং সেখানে নিজের উন্নতি ও ঘাটতিগুলোর কথা লিখে রাখা হতে পারে এরকম ছোট ছোট ধাপ। এই বইয়ে একটি জায়গায় আমি ডায়েরি মেনটেন করা এবং এই ধরনের কাজের সহায়ক বিভিন্ন অ্যাপসের সাহায্য নেওয়ার উপর আলোকপাত করেছি। কোন জায়গায় আপনার উন্নতি দরকার তা যদি চিহ্নিত করতে পারেন, কিন্তু সেখানে উন্নতি আনার জন্য করণীয় জিনিস খুঁজে পেতে কষ্ট হয়, তাহলে চিন্তার কিছু নেই। পরের অধ্যায়গুলোতেই আপনার জীবনের প্রত্যেক ক্ষেত্রে উন্নতির জন্য ছোট ছোট ধাপের উল্লেখ করা হয়েছে। এগিয়ে যান পড়তে পড়তে। নোট: আপনার জীবনের উন্নতির কিছু ক্ষেত্র হয়তো আপনি চিহ্নিত করতে পেরেছেন, কিন্তু পরিবেশ পরিস্থিতির কারণে তা যদি না করতে পারেন, তাহলে উন্নতির অন্যান্য ক্ষেত্রের দিকে মনোযোগ দিন। যদি আপনার হাতে বাচ্চা প্রতিপালনের দায়িত্ব থাকে, যদি অসুস্থতায় ভোগেন বা আপনার অবস্থানের কারণে চাকরি পরিবর্তন করতে না পারেন, তাহলে জীবনের অন্য ক্ষেত্রগুলোতে উন্নতির চেষ্টা করুন। তাহলে সেসব ক্ষেত্রে উন্নতির প্রভাব একসময় এইসব জায়গাতেও পড়বে। এই বইয়ে আপনার সাহায্যের জন্য আমি যত বেশি সম্ভব ছোট ও খুব কম খরচে হয় এমন অনেক টিপস দিয়েছি।
আশা করি আপনার কাজে আসবে। প্রশ্নের বিপরীতে আপনি যে উত্তর দিয়েছেন, দেখবেন সেখানে এক বা একাধিক লক্ষ্য আছে, সাথে একটি কার্যতালিকা। স্বল্পমেয়াদে আপনি এমন কিছু পদক্ষেপ নেবেন যা দীর্ঘমেয়াদে আপনাকে লাভবান করবে। এখানে সেরকম কিছু কৌশলই দেখানো হয়েছে। যদি কোনো লক্ষ্য নিয়ে কাজ করার চিন্তা নির্ধারণ করেন, সেটি লিখে এমন জায়গায় রাখুন যেখান থেকে নিয়মিত দেখতে পাবেন। যেমন স্টিকি নোটে লিখে নিজের কাজের টেবিলে বা আয়নার সামনে আটকে রাখতে পারেন। যা লিখতে পারেন: আমি গাড়ি চালানো শিখতে চাই, আমার ক্রেডিট কার্ডের ব্যালেন্স কমাতে চাই, স্কুল জীবনের এক বন্ধুর সাথে আবার যোগাযোগ করতে চাই। যদি নিজের স্বল্প, মধ্যম ও দীর্ঘমেয়াদী লক্ষ্যের ব্যাপারে নিশ্চিত না হয়ে থাকেন, তাহলেও চিন্তার কিছু নেই। বইয়ের পরের ভাগগুলোতে অনেক টিপস আছে। এখনই আপনার সারা জীবনের জন্য পরিকল্পনা করতে হবে না, তবে বই পড়ার সময় এই লক্ষ্যগুলো মাথায় রাখবেন। নতুন চ্যালেঞ্জ এবং শখ। নতুন কোনো চ্যালেঞ্জ নেওয়ার ক্ষেত্রে প্রথম ধাপ হলো এগুলো কি হতে পারে তা নিয়ে ভালো করে চিন্তাভাবনা করে দেখা। স্কুলে থাকতে আপনার এমন কোনো শখ কি ছিল যা পরে জীবনের পথে চলতে চলতে হারিয়ে গিয়েছে? এমন কোনো দেশ ভ্রমণ করার ইচ্ছা কি ছিল যা এখনো করে ওঠা হয়নি? আবার সেখানে যাওয়ার আগে নতুন কোনো ভাষা শেখার কি ইচ্ছা ছিল? আর এমন কোনো শারীরিক বা মানসিক চ্যালেঞ্জ কি ছিল যেটা চেষ্টা করার জন্য সবসময় আপনার মন চাইতো? তখনই আপনার মনে হয়তো অনেক আইডিয়া খেলে যাবে। কিন্তু যদি সেটা করতে আপনার কষ্ট হয়, তবে অনুপ্রেরণার জন্য বন্ধুবান্ধব বা ইন্টারনেটের সাহায্য নিন। ফেসবুক গ্রুপগুলোতে খুঁজে দেখুন আপনার বাসার কাছে এমন কোনো জিনিস আছে কিনা যেটা আপনি চেষ্টা করে দেখতে পারেন। অথবা যদি বেশি অন্যরকম কিছু করতে চান, তাহলে বিভিন্ন ওয়েবসাইট বা অনলাইন ফোরামের সাথে আলোচনা করে দেখুন। এছাড়াও এই বইয়ে অভ্যাস ও চ্যালেঞ্জের অধ্যায়ে আপনি প্রচুর টিপস পাবেন কাজে লাগানোর মতো। একবার আপনি যখন চ্যালেঞ্জগুলো ঠিক করে নিতে পারবেন, তখন আবারও প্রশ্ন করুন নিজেকে যে কিভাবে শুরু করতে পারেন। চ্যালেঞ্জে কী বিষয় থাকবে, কেন আমি এটা করব, শুরু করব কোন ছোট ধাপটা ফেলে, দীর্ঘমেয়াদী সাফল্য কেমন হবে। যেমন চ্যালেঞ্জে কি কি বিষয় থাকবে: আমি 10 কিলোমিটার দৌড়াতে চাই, কেন আমি এটা করব, শারীরিক ও মানসিক চ্যালেঞ্জ নিয়ে নিজেকে আরও ফিট করার জন্য, শুরু করব কোন ছোট ধাপটি ফেলে, আমার ফোনে একটা রানিং অ্যাপ ডাউনলোড ও জোরে দৌড়াতে চেষ্টা করব। দীর্ঘমেয়াদী সাফল্য কেমন হবে। মনে স্বল্পমেয়াদী ও দীর্ঘমেয়াদী উভয় ধরনের লক্ষ্য রাখলে আপনি বুঝতে পারবেন কেন এই ধরনের চ্যালেঞ্জ আপনি শুরু করতে চান। আর ছোট ছোট আকারে সেগুলো ভেঙে নিলে আপনি সেই চ্যালেঞ্জ পূরণে অনেক বেশি অনুপ্রাণিত হবেন। এই সকল নতুন চ্যালেঞ্জকে কাজে লাগিয়ে পুরানো অভ্যাসকে পরিবর্তন করার কাজ আপনার ভেতরে ইতিবাচক মানসিকতা নিয়ে আসবে। যেমন আপনি প্রতিবার টুইটারে স্ক্রল করার সময় ভাষা শেখার অ্যাপের দিকেও নজর দেবেন। পরের ধাপগুলো: জীবনের কোন কোন ক্ষেত্রে মনোযোগ দিতে হবে সেটা ঠিক করার পর আপনার ঠিক করতে হবে এর ভেতরে কি কি বিষয়কে আপনি অগ্রাধিকার দেবেন। নিজেকে জিজ্ঞেস করে দেখুন কোনটাতে আপনি দ্রুত ও সহজে সফল হবেন। প্রথমে এটাতে মনোযোগী হওয়ার চিন্তা করে দেখতে পারেন। সকল প্রশ্নোত্তরের দিকে খেয়াল করে দেখুন কোনো কিছু আপনি ছেড়ে গিয়েছেন কিনা বা কোনো কিছু একসাথে করতে হবে কিনা। যেমন আমি নিজের শরীরকে আরও গতিশীল করতে চাই, এটার সাথে যোগ হতে পারে বিশ্বখ্যাত পপ তারকা বিয়েন্সো নুয়েন্সের নাচ শেখার ব্যাপারটা। ধরি নিজের মনোযোগের প্রথম ক্ষেত্রটা চিহ্নিত করতে পেরেছেন। এখন আপনার কাজ হবে ক্ষুদ্র ক্ষুদ্র প্রচেষ্টার মাধ্যমে লক্ষ্যের দিকে ছোটা। 1% নিয়মের কথা কি মনে আছে? এরকম ছোট ছোট ধাপে উন্নতির প্রচেষ্টা আপনার দৈনন্দিন অন্যান্য কাজে প্রভাব না ফেলেই করা সম্ভব। উদাহরণ: লক্ষ্য বন্ধুবান্ধবের পার্টিতে চমক দেখানোর জন্য বিয়েন্সো নুয়েলসের সিঙ্গেল লেডিস গানের সাথে চিত্রায়িত নাচটি শেখা। প্রথম ছোট পদক্ষেপ: মিউজিক ভিডিওটা দেখে ঠিক করুন কোন কোন মুভ আপনি শিখবেন। একবারে পুরো জিনিসটা শেখার চেয়ে প্রতিদিন এর জন্য 5 মিনিট করে সময় বরাদ্দ করুন। সেই 5 মিনিট সময় দিতে পারেন আপনি সকালে ঘুম থেকে ওঠার পর, কাজ থেকে ফেরার পর বা ঘুমোতে যাওয়ার আগে। দেখতেই পাচ্ছেন এতে আপনার দৈনন্দিন কাজের কোনো ব্যাঘাত ঘটছে না। আপনার সময়ের সীমারেখা কোনটা, কখন আপনি লক্ষ্য অর্জন করবেন সেই সময় নিয়ে ভাবুন। এটা নির্ভর করে আপনি কি অর্জন করতে চেষ্টা করছেন সেটার উপর। কোনো বাদ্যযন্ত্র বাজানো শেখার লক্ষ্য অর্জন করতে সময় লাগবে ইউলিসিসি এই বই পড়ে শেষ করার চাইতে বেশি। আপনার লক্ষ্যে অবশ্যই অন্তহীন সমাপ্তির কোনো ব্যাপার থাকবে না, বিশেষ করে সেটা যদি নতুন কোনো শখ হয়। লক্ষ্য অর্জনের মূল কথা হলো এখানে আপনার একটা পরিমাণযোগ্য সময় থাকবে যাতে আপনি অগ্রগতির হিসাব রাখতে পারেন।
যেমন আপনি যদি যোগ ব্যায়াম করতে চান তাহলে আপনাকে প্রতি 2 সপ্তাহে অন্তত একবার করে যোগ ব্যায়ামের ক্লাসে যেতে হবে। হয়তো মনে হতে পারে এতে আপনার সকল শক্তি খরচ হয়ে যাচ্ছে বা আপনি ক্লান্ত বোধ করছেন। যদি সেটাই হয় তাহলে সেই ছোট ধাপটি আরো ছোট করে নিন। যেমন প্রতিদিন হয়তো মাত্র 200 শব্দ লিখতে আপনি ব্যর্থ হচ্ছেন, তাহলে অন্তত 100 শব্দ লিখুন। এটি হয়তো তেমন কিছু না, কিন্তু এতেও এক সপ্তাহে আপনি 700 শব্দ লিখতে পারবেন। একেবারে কিছু না করার থেকে কিছু করা ভালো। সুপ্রিয় পাঠক, পাঠ করছি জীবন বদলে দেওয়ার জাপানি পদ্ধতি কাইজেন। লিখেছেন সারা হার্ভে, অনুবাদে শেহজাদ আমান। আমাদের সঙ্গেই থাকুন।